আজকে আমরা আহ হিসাব দিয়ে বৈষম্য দ্বিতীয় অধ্যায়ের আরেকটি অধ্যায় করবো, সেটা হচ্ছে নগদান বই। নগদান বই বা অনেকে বহি বলতে পারে। নগদান বই অর্থাৎ প্রশ্নের সমন্বয় অনুযায়ী তোমরা সেটা বুঝা পাচ্ছ যে আসলে নগদান বই, আমরা উচ্চারণটা করতেছি নগদান বই, তাহলে শুধুমাত্র এখানে নগদ লেনদেন গুলো হবে। কি লেনদেন হবে? নগদ লেনদেন গুলো হবে। আমি আবার বলছি, আমরা করছি নগদান বই, এখানে শুধুমাত্র নগদান লেনদেন গুলোই হবে। তাহলে এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে আসলে এখানে কি হবে না। তাহলে আমাদের এখানে অর্থাৎ হিসাব বিজ্ঞান দুইটি হিসাব থাকে, একটি হচ্ছে ধার বাকি, আরেকটি হচ্ছে নগদ। তাহলে আমরা এখানে দুটা হিসাব করি, একটা হচ্ছে ধার, ধার আমরা বাকিও বলতে পারি, আর একটা থাকে নগদ। তাহলে এই নগদান বইতে ধার বাকি লেনদেন কোনো বসবে না, শুধুমাত্র নগদ লেনদেন বসবে। বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছো? তাহলে আমরা নগদান বইতে কোন হিসাবগুলো বসাবো না? নগদান বইতে আমরা ধার বাকি লেনদেন গুলো বসাবো না, শুধুমাত্র নগদ লেনদেন দিয়ে আমাদের লিপিবদ্ধ করতে হবে। এখন নগদান বই কয় প্রকার হয়ে থাকে? সাধারণত আমরা নগদান বই করে থাকি তিন প্রকারের। প্রথমটা হচ্ছে এক ঘোড়া, দ্বিতীয়টা হচ্ছে দু ঘোড়া, তৃতীয় হচ্ছে তিন ঘোড়া। অর্থাৎ নগদান বই আরো হয়ে থাকে, সাধারণত আমরা যেটা বলি সেটা হচ্ছে এক ঘোড়া নগদান বই, দু ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই। এই তিনটা নগদান বই হয়ে থাকে। এর আরো কিছু অংশ রয়েছে, যেমন নগদ প্রাপ্তি জাবেদা, 5 নগদ প্রদান জাবেদা, 6 খুচরা নগদান বই। এই 6টা পার্ট। খুচরা নগদান বইয়ের মধ্যে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে অগ্রদত্ত। তাহলে এই বিষয়গুলো তোমাদের সম্পূর্ণ স্পষ্ট হয়ে জানতে হবে যে আসলে আমরা যখন যে অধ্যায়টি করি, তোমরা অনুমানের ভিত্তিতে অঙ্ক করে থাকো, কাজটি কখনো করবে না। এরপর যখন তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষা দিতে যাবে, এই অংশগুলো অবশ্যই আসবে এবং এই অংশ থেকে থাকবে। নগদান বইতে আমাদের অংশ রয়েছে, মোটামুটি আমাদের অংশ রয়েছে হচ্ছে 6টি। এক ঘোড়া নগদান বই, দু ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই, এবং আর কিছু কিছু অংশ রয়েছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এবং আছে খুচরা নগদান বই। এই খুচরা নগদান বই আবার দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, আর একটি হচ্ছে অগ্রপ্রদত্ত খুচরা নগদান বই। প্রত্যেকটি অংশ আমি পর্যায়ক্রমে তোমাদের নিয়ে আলোচনা করব। যেমন এখানে দু ঘোড়া তিন ঘোড়া এই 6 নম্বর পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 6 নম্বর পর্যন্ত যে কোনো অংশ তোমাদের পরীক্ষায় আসতে পারে। সাধারণত এক ঘোড়া নগদান বই তোমাদের পরীক্ষায় আসে না, কেউ এই জিনিসটা আমি আর এখন শিখাবো না। এই এক ঘোড়া নগদান বই পরীক্ষায় আসে না। তাহলে এই 6টি অংশ তোমাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং শিখতে হবে। যখন তোমরা এই 6টি অংশ নিয়ে পূর্ণ অংশ অর্থাৎ পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে, এখান থেকে তোমরা তোমার নৈর্বাচনিক অর্থাৎ সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবে খুব সহজে, এবং এই অংশগুলো থেকে তোমরা খুব সহজেই বহু নির্বাচনী প্রশ্ন অংশগ্রহণ করতে পারবে এবং খুব সহজভাবে নাম্বারগুলো পেতে পারবে। তার কত সহজ পদ্ধতিতে নগদান বই করা যেতে পারে সে অংশটা এখন তোমরা দেখে নাও। আর কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে এখনই। তাহলে নগদান বইয়ের অংশ হচ্ছে দুইটি,
অর্থাৎ দুটি সাইড, প্রত্যেকটা হিসাবে দুটি করে সাইড রয়েছে, অর্থাৎ দিক বলি, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। রমজান বইয়ের পাশ হচ্ছে দুইটি, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। আর ক্রেডিট দিকে লিখবো হচ্ছে আমরা প্রদান। তাহলে প্রথম অংশ যখন আলোচনা করলাম নকদান বইতে অংশগুলো বসে না বা কোন হিসাবগুলো বসে না, তোমরা অবশ্যই এতগুলো জেনে ফেলেছো। নকদান বইতে কোন প্রকার ধার বা বাকি লেনদেন সংগঠিত হবে না, অর্থাৎ ধার বা বাকি লেনদেন নকদান বইতে বসবে না, শুধুমাত্র নগদ লেনদেনই নকদান বইতে অন্তর্ভুক্ত। অর্থাৎ একটি হচ্ছে প্রদান, প্রাপ্তি মানে কি পাওয়া, আর প্রদান মানে কি দেওয়া। তাহলে সহজ ভাষায় বলতে গেলে আমার কাছে অর্থাৎ প্রতিষ্ঠানে যত টাকা আসবে সবে ডেবিটে, আর প্রতিষ্ঠানে যত টাকা যাবে সব যাবে ক্রেডিটে। আমরা খুব সহজে বুঝতে পারি যে আমাদের কাছে টাকা আসলো না গেল। তাই একটু উদাহরণ নিয়ে নিই। আসবাবপত্র ক্রয়, এখানে অধিকাংশ ছাত্রছাত্রীরাই অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা ভুল করে থাকো। এখানে এই আসবাবপত্র ক্রয় বাকিতে লেনদেন হিসাবে ধরে থাকো, কখনোই এই কাজটি করবে না। আমি যখন জাবেদা আলোচনা করেছিলাম তোমাদের একটি বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছিলাম যে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ধার বা বাকি লেনদেন লেখা না থাকবে ততক্ষণ সেটাকে নগদে ধার্য করতে হবে। তাহলে আমি দেখি আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র স্থায়ী সম্পদ, এখানে কি কোনো প্রকার ধার বা বাকি লেখা রয়েছে? দেখো দেখি, নিশ্চয়ই নেই। তাহলে এই লেনদেনটিকে আমরা কোন লেনদেন বলতে পারি? এই লেনদেনটিকে অবশ্যই আমরা নগদ লেনদেন বলতে পারি। তাহলে আসবাবপত্র ক্রয়, তাহলে ক্রয় করলে আমাদের টাকা যাবে না আসবে? খুবই স্বাভাবিক একটা উত্তর তোমরা দিতে পারো যে ক্রয় করলে আমাদের টাকা যাবে, তাই নাকি? তাহলে টাকা যদি যায় প্রতিষ্ঠান থেকে তাহলে কোন দিকে বসবে? ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? দেখো এখানে লেখা আছে প্রদান, অর্থাৎ টাকা চলে যাচ্ছে, তাহলে এই এন্ট্রিটা আমাদের কোথায় বসবে? নকদান বহির ক্রেডিটে বসবে। ওকে, এখন দেখো আমি আরেকটি উদাহরণ নিচ্ছি। রুসুর নিকট আসবাবপত্র ক্রয়, এখানে দুটি উদাহরণ আছে। প্রথম উদাহরণটা দিয়েছি আমি আসবাবপত্র ক্রয়, আরেকটা দিলাম হচ্ছে রুসুর নিকট আসবাবপত্র ক্রয়। এখন তোমরা বলো দেখি যে দ্বিতীয় লেনদেনটি নগদে না বাকি? দ্বিতীয় লেনদেনটি হচ্ছে আমাদের বাকিতে। দেখো একটি ব্যাখ্যার পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ লেনদেনটি কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন প্রথমে আমি কি লিখেছিলাম? আসবাবপত্র ক্রয়, এটি লিখেছি আমি, কিন্তু আমি এখানে কি একটা ব্যক্তির নাম দিয়েছি আমি। যখন কোনো ব্যক্তি থাকবে সেখানে যদি কোনো প্রকার অর্থের লেনদেন না হয় তাহলে অবশ্যই সেখানে ধার বা বাকির লেনদেন সংঘটিত হবে। আমি আবারও বলছি, যখন কোনো ব্যক্তি থাকবে সেখানে যদি কোনো প্রকার অর্থের লেনদেন না হয় তাহলে সেটা অবশ্যই ধার বা বাকিতে সংঘটিত হবে। তাহলে রুসুর নিকট আসবাবপত্র ক্রয়, রুসু আসবাবপত্র ক্রয় করেছে, ক্রয় করার ফলে সে যে টাকা দিয়েছে
তার কোনো কি ব্যাখ্যা লেখা রয়েছে? অর্থাৎ সেখানে কি নগদ লেখা আছে? এখানে কি নগদ লেখা আছে? নেই। চেক লেখা আছে? নেই। প্রদান লেখা আছে? নেই। প্রদত্ত লেখা আছে? নেই। অর্থাৎ এই ব্যাখ্যাগুলোর যদি ব্যবহার করা না হয় তাহলে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে যে এখানে কোনো প্রকার নগদ লেনদেন হয়নি। তাহলে 2 নম্বর দফাটা কি আমাদের নকশান বইতে বসবে? রাইট, অবশ্যই বসবে না। কেন বসবে না? কারণ এখানে ধার বা বাকিতে লেনদেন সংগঠিত হয়েছে। আর আমরা জানি ধার বা বাকিতে লেনদেন সংগঠিত হলে নকশান বইয়ের অন্তর্ভুক্ত হয় না। আরেকটি উদাহরণ নিই। পণ্য বিক্রয়, এইটি হচ্ছে আরেকটি হিসাব, পণ্য বিক্রয়। তাহলে এটা নগদে না বাকিতে? জাবেদা করার সময় আমি তোমাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র যদি পণ্য ক্রয় এবং বিক্রয় লেখা থাকে তাহলে সেই লেনদেনটিকে অবশ্যই নগদ হিসাবে হিসাবভুক্ত করতে হবে। আমি আবারও বলছি, যদি পরের ব্যাখ্যায় লেনদেনে শুধুমাত্র পণ্য ক্রয় অথবা বিক্রয় থাকে তোমাদেরকে বুঝে নিতে হবে যে নগদের লেনদেন করা হয়েছে। কারণ এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া নেই। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকতো তাহলে অবশ্যই সেখানে অর্থের লেনদেন হতে হতো। তাহলে এখানে আছে পণ্য বিক্রয়, তাহলে এটা নকশান বইতে কি হতে পারে? তাহলে একটা যদি মনে রাখবা, প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করবে। প্রতিষ্ঠান কি করবে? পণ্য বিক্রয় করবে, আবার পণ্য ক্রয় করবে। অর্থাৎ একটি অংশই দুইটি কাজ করবে, পণ্য ক্রয় করবে এবং বিক্রয় করবে। যদি পণ্য ক্রয় না করে তাহলে প্রতিষ্ঠান কি পণ্য বিক্রয় করতে পারবে? কখনোই সেটা সম্ভব নয়। তাহলে পণ্য বিক্রয়, তাহলে প্রতিষ্ঠান কার নিকট পণ্য বিক্রয় করলো? নিশ্চয়ই দ্বিতীয় পক্ষের নিকট। প্রতিষ্ঠান হচ্ছে প্রথম পক্ষ আর এরপর দ্বিতীয় পক্ষ। তাহলে পণ্য বিক্রয়, প্রতিষ্ঠান কার নিকট পণ্য বিক্রয় করলো? দ্বিতীয় পক্ষের নিকট। আর এটি কি লেনদেন? নগদ লেনদেন। এটি হচ্ছে আমাদের নগদ লেনদেন। তাহলে পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের টাকা আসবে না যাবে? তাই তো, অ্যান্সার দিতে পেরেছো? প্রতিষ্ঠানের টাকা হচ্ছে আসবে। তাহলে টাকা যদি আসে তাহলে কোন দিকে বসবে? ডেবিটে না ক্রেডিটে? এটা বুঝবে আমাদের ডেবিটে। টাকা আসলে ডেবিট আর টাকা গেলে হচ্ছে ক্রেডিট। তাহলে কোন দফা কোন দিকে বসবে সাধারণ দফাগুলো নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আসো নকশান বই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি যাই, যেটাতে তোমরা অধিকাংশ শিক্ষার্থী ভুল করে থাকো। এই ভুলটা যেন না করো তার সংক্ষিপ্ত সূত্র আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখন আমরা কন্ট্রা এন্ট্রি, এটাকে ইংলিশে বলা হয় কন্ট্রা এন্ট্রি, বাংলা বলা হয় বিপরীত দাখিলা। বাংলায় বলা হয় বিপরীত দাখিলা। অর্থাৎ আমরা সংক্ষেপে এটাকে বলি সি এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি বলতে একটি হিসাব দুইটি হিসাবের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ডেবিটেও বসবে ক্রেডিটেও বসবে। এখন কোন কোন হিসাবগুলো কন্ট্রা এন্ট্রি হতে পারে সেগুলোই আমরা এক নজরে দেখে নিই। যেমন ব্যাংকে জমা দান, 2 ব্যাংক হতে উত্তোলন, এই দুইটা হিসাব তোমরা মনে রাখবে। যেমন ব্যাংকে জমা দান, ব্যাংকে আমরা কি জমা দিব? কাগজ? নিশ্চয়ই না, আমরা কি জমা দিব? টাকা। তাহলে এই ব্যাখ্যাটা তোমাদের কিভাবে আসতে পারে?
ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংকে হিসাব খোলা হলো বা ব্যাংকে টাকা জমা দান। দেখো একটি ব্যাখ্যা অনেকভাবেই ব্যাখ্যা রূপান্তরিত হতে পারে। তাহলে আমরা বলতে পারি ব্যাংকে জমা দেওয়া হলো, এই ব্যাখ্যাকে আমরা বলতে পারি ব্যাংকে হিসাব খোলা হলো, এটাকেই আমরা আবার বিপরীত ব্যাখ্যা হিসেবে বলতে পারি ব্যাংকে জমা দান। এখন আছে 2 নম্বরে বলেছি ব্যাংক হতে উত্তোলন। এই হিসাবটাতে তোমরা 99% ছাত্রছাত্রী ভুল করে থাকো, বুঝে উঠতে পারো না। ব্যাংক হতে উত্তোলন, প্রথমত এই প্রশ্নটা থাকতে পারে। দ্বিতীয়ত বলতে পারে অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটার পরিবর্তে আরেকটি প্রশ্ন থাকতে পারে কারবার বা ব্যবসা প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আমি এখানে তোমাদের 3টি ব্যাখ্যা বললাম। প্রথম ব্যাখ্যাটা বললাম ব্যাংক হতে উত্তোলন, দ্বিতীয় ব্যাখ্যাটা হতে পারে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তৃতীয় ব্যাখ্যা হতে পারে কারবার বা ব্যবসা প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। অর্থাৎ তুমি যেটাই বলো না কেন ঘুরে ফিরে সেই জায়গায় তুমি রূপান্তরিত হবে, অর্থাৎ যে লাভ সেই। এখন আসো ব্যাংকে জমাদার। ব্যাংকে জমাদার অর্থাৎ যারা জাবেদা পূর্ণভাবে পারো তারা খুব সহজে অঙ্কটি করতে পারবে। তাহলে ব্যাংকে জমাদান আমাদের জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি জানিয়ে দিই, কন্ট্রা এন্ট্রি বুঝবে কিভাবে, অর্থাৎ বিপরীত দাখিলা সহজে বুঝবে কিভাবে। যদি একই জাবেদা শুধুমাত্র 2টি ব্যাখ্যা থাকবে, 3টি ব্যাখ্যা কখনোই থাকবে না। আমি আবারও বলছি 2টি ব্যাখ্যা থাকবে, কখনো 3টি ব্যাখ্যা থাকবে না। যদি একই লেনদেনে অর্থাৎ একই জাবেদায় ব্যাংক এবং নগদ থাকে, আমি আবারও বলছি যদি একই জাবেদায় ব্যাংক এবং নগদ থাকে তাহলেই তোমরা সেই লেনদেনটিকে কন্ট্রা এন্ট্রি করতে পারবে, অর্থাৎ বিপরীত দাখিলা করতে পারবে। তোমরা কি পরিষ্কার বুঝতে পেরেছো? আমি আবারও বলছি যদি একই জাবেদায় ব্যাংক এবং নগদ একই সাথে থাকে তখনই তোমরা সেই লেনদেনটিকে সিএনটি অর্থাৎ বিপরীত দাখিলা করতে পারবে। এর মধ্যে যদি একটা হিসাব না থাকে তাহলে কখনোই সেদিন বিপরীত দাখিলা করতে পারবে না। দেখো এখানে ব্যাংক আছে নগদ আছে, তাহলে সেটাকে আমরা বিপরীত দাখিলা করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো, কারণ ব্যাংক এবং নগদ একই জাবেদায় রয়েছে, তাহলে সেটাকে আমরা বিপরীত দাখিলা করব। এখন দেখো ব্যাখ্যার দ্বারা কত সহজে ম্যাথ করা যেতে পারে। ব্যাংক হিসাব আমি বলছি ডেবিট আর নগদান হিসাব আমি বলছি হচ্ছে ক্রেডিট। আমি বলছি বিপরীত। বিপরীত বলতে আমি কি বুঝি, অর্থাৎ বিপরীত শব্দের অর্থটা কি? আমি যাহা বলবো তার উল্টা কাজ তোমাদেরকে বলতে হবে। অর্থাৎ কেউ যদি বলে 1 এর বিপরীত হবে 2, 2 এর বিপরীত হবে 3, এইভাবে বিপরীত করতে হবে। আর হিসাব বিজ্ঞানের 2টা হিসাব আছে, একটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট। ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট আর ক্রেডিটের বিপরীত হচ্ছে ডেবিট। তাহলে খুবই সহজ, তাই নয় কি? তাহলে বলছি ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিটের বিপরীত কি হবে? ক্রেডিট। আর বলছি নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিটের বিপরীত কি হবে? ডেবিট। এটা হচ্ছে বিপরীত দাখিলা। অর্থাৎ সমস্ত ঘটনাটিকেই তোমাকে বিপরীত করতে হবে। বিপরীত দাখিলা বলতে সমস্ত লেনদেনটি বা সমস্ত ঘটনাটি তোমাকে কি করতে হবে? বিপরীত করতে হবে। অর্থাৎ যাহা দেখিব তার উল্টা করিব, যাহা লিখিব তার উল্টা লিখিব। এখন দেখো আমি কি দেখলাম, আমি লিখলাম ব্যাংক হিসাব ডেবিট, তাহলে আমি বলছি কি যাহা দেখিব তার উল্টা করিব। তাহলে দেখলাম হচ্ছে আমি ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ব্যাংকে আমরা কি করব? ক্রেডিট করিব, এই যে ক্রেডিট করেছি। নগদান হিসাব ক্রেডিট, আমি কি দেখলাম? নগদান হিসাব ক্রেডিট, তাহলে এটা কি আইডি উল্টা কি? ডেবিট, আমি ডেবিটে বসালাম। এটা গেল লেনদেনের ব্যাখ্যা। এখন আমরা টাকা কোথায় বসাবো, তাই নয় কি? তাহলে আমরা টাকা এখন কোথায় বসাবো? দেখো যদি আমরা ব্যাংক লিখি, ব্যাংকের বিপরীত হচ্ছে নগদ আর নগদের বিপরীত হচ্ছে ব্যাংক, এটা মনে রাখবে। নগদ টাকা না থাকলে ব্যাংকের সৃষ্টি হইতে পারতো না,
আর ব্যাংক যদি না থাকতো তাহলে আমার নগদ টাকা জমা করতে পারতাম না, অর্থাৎ একটা একটার পরিপূরক। তাহলে আমরা এখানে লিখেছি টাকা ব্যাংকে, টাকা কোথায় বসাবো? আমরা যদি লিখি ব্যাংক, টাকা বসাবো নগদে, আর যদি লিখি আমরা নগদ, টাকা বসাবো আমরা ব্যাংকে। অর্থাৎ বিপরীত দাখিলা, সবসময় মাথার মধ্যে এই জিনিসটা রাখবে, সমস্ত ঘটনাটাই তোমাকে বিপরীত করতে হবে। এখন আসো ব্যাংক হতে উত্তোলন। এখন তুমি ব্যাংকে গেলা, কি উত্তোলন করবা? কাগজ? নিশ্চয়ই না। কি উত্তোলন করবা? টাকা। তাহলে আমাদের যদি টাকা আসে তাহলে আমাদের যাবে না হবে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনটিকে আমরা কি বিপরীত দাখিলা করতে পারবো? না, পারবো না। অবশ্যই পারবো। কেন? আমি কি বলছি কিছুক্ষণ আগে, নগদ এবং ব্যাংক দুটি হিসাব যদি একই সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটি বিপরীত দাখিলা হবে। আর বিপরীত দাখিলা করতে গেলে কি করতে হবে? আমরা বলছি নগদান হিসাব ডেবিট, তাহলে এই নগদান হিসাব কোন দিকে যাবে? ক্রেডিটে যাবে। আর এখানে লিখেছি ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব কোন দিকে যাবে? ডেবিটে যাবে। এটা গেল লেনদেনের কথা। এখন সব টাকা কোথায় বসবে? নগদ আমরা লিখেছি টাকা বসবে কোথায়? ব্যাংকে। টাকা বসবে ব্যাংকে। আর আমরা কি লিখেছি? ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা বসবে নগদে। খুবই সহজ। আশা করি বিপরীত দাখিলা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, আমি কি বলেছিলাম, এই 2 নম্বর এন্ট্রিটা তোমরা খুব ভুল করে থাকো। তাহলে এই ভুলটা যেন না করো, তাহলে তোমাদেরকে সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি উদাহরণটি লিখলাম, নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। নিজকে তোমরা ব্যক্তিগত বলতে পারো, যে কোনো একটা ব্যাখ্যা ব্যবহার করতে পারে পরীক্ষার সময়। নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এখানেও দেখো লেখা আছে ব্যাংক হতে উত্তোলন। আমরা অনেক সময় মনে করে একই তো ব্যাখ্যা, তাহলে হয়তো বা এই জায়গাটাই হবে। কখনোই এই ভুলটি করবে না। যখন নিজ বা ব্যক্তিগত শব্দ লেখা থাকবে সেখানে উত্তোলন আসবে। কি আসবে? উত্তোলন আসবে। তাহলে নিজ বা ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করা হয় তাহলে জানানো হবে আমাদের উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনটিকে কি আমরা বিপরীত দাখিলা করতে পারবো কি পারবো না? দেখো দেখি, এই লেনদেনটিকে আমরা বিপরীত দাখিলা করতে পারবো না। যুক্তি কি? কারণ আমি কি বলেছিলাম, একই লেনদেনে নগদ এবং ব্যাংক না থাকলে কখনোই বিপরীত দাখিলা হতে পারে না। দেখো দেখি এই লেনদেনটি কি নগদ আর ব্যাংক একসাথে আছে? নেই। এক জায়গায় আছে উত্তোলন আর এক জায়গায় আছে ব্যাংক, অর্থাৎ নগদ নাই। তাহলে সেই লেনদেনটিকে আমরা বিপরীত দাখিলা করতে পারবো না। এখন অনেক সময় বলতে পারে, অনেক সব ছাত্ররা প্রশ্ন করে বা তোমরা প্রশ্ন করো, স্যার উত্তোলন করলে তো আমার টাকা আসবে, তাহলে আমি কেন এটা ক্রেডিট দিকে বসাবো, ডেবিট দিকে বসাবো না কেন? এটা তোমাদের খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন, যে উত্তোলন করলে আমার টাকা আসবে, কেন আমি ডেবিট দিকে বসাবো না? এই কারণেই বসাবো না, মানুষ কেন উত্তোলন করে? তোমাদের যদি প্রশ্নটা করা হয় যে মানুষ কেন উত্তোলন করে, তোমার ব্যাংকে টাকা জমা আছে, তুমি সেই টাকাটা ব্যাংক থেকে কেন উঠাও? শখের প্রয়োজনে, যে দেখি তো টাকাগুলো অনেকদিন পর অনেকদিন ব্যাংকে জমা আছে, একটু টাকাগুলো দেখে আসি, জং ধরছে নাকি বা নোট কমে গেছে নাকি, এই কাজ থেকে করবে? করবে না। প্রয়োজন ছাড়া কখনোই কোনো ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে না, প্রয়োজন ছাড়া। তাহলে তার টার্গেটটা কি? প্রয়োজন, অর্থাৎ সে নিজের প্রয়োজনের জন্যই বা কোনো কিছু সমাধান করার জন্যই সে ব্যাংক থেকে টাকাটা নিয়েছে। সে কি জমা করার জন্য নিয়েছে? যদি জমাই করতে হইতো তাহলে ব্যাংক থেকে টাকা উঠাবে কেন? ব্যাংকে তো টাকা তার জমাই আছে। তাহলে খরচ করার জন্য সে কিন্তু উত্তোলন করেছে, সেই টপিকটাই তোমাদের মাথার মধ্যে নিতে
হবে, অর্থাৎ তার প্রয়োজন হয়েছে সে খরচ করবে। এই জন্যই ব্যাংক হতে অর্থাৎ নিজ বা ব্যক্তিগত উত্তোলন প্রকাশ করা হয়ে থাকে। আমি কিন্তু বারবার বলি হিসাব বিজ্ঞান বলা হয়, হিসাব কিন্তু আর্ট বলা হয় না বা অর্থনীতি বলা হয় না। বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে বাস্তবসম্মত অর্থাৎ যুক্তিসঙ্গত। জানিটা এখান থেকে করে এটা কিন্তু না, অবশ্যই বিজ্ঞান হচ্ছে যুক্তিসঙ্গত, যুক্তি ছাড়া কখনোই বিজ্ঞান সেটা মানবে না। তোমাকে যুক্তি অবশ্যই দেখাতে হবে, আর যুক্তির মুক্তি। এখন দেখো যে উত্তোলন আর ব্যাংক, এখানে তো নগদ লেখা নেই, সেহেতু আমরা এখানে দেখা করতে পারবো না। আশা করি তোমার সব বুঝতে পেরেছো। এখন আসো আমরা করবো রিভার্সিং। রিভার্সিং এন্ট্রি বলতে আমরা একটি হিসাব যখন উদ্ধৃত প্রকাশ হয় তাকে বলা হয় রিভার্সিং এন্ট্রি। একটি হিসাব যখন দুটি উদ্ধৃত প্রকাশ করে তাকে বলবো আমরা রিভার্সিং এন্ট্রি। এখন কিছুক্ষণ আগে আমি একটি যখন দুইটি উদ্ধৃত প্রকাশ করে সেটাকে বলবো আমরা বিপরীত দাখিলা। আবার এক মিনিটে দুই কথা বলছি, আবার এই দুটি একটি হিসাব যখন দুটি হিসাব প্রকাশ করে সেটাকে বলবো রিভার্সিং এন্ট্রি। কথাটা কেমন এলোমেলো হয়ে গেল না? তোমাদের হয়তো মাথার উপর দিয়ে গেল বিষয়টা। আসলে বিষয়টা এখন তোমাদের সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আমি কি বলছি, যখন নগদ এবং ব্যাংক একই হিসাব থাকবে তখন সেটাকে বলবো আমরা বিপরীত দাখিলা। আর নগদ এবং ব্যাংক যদি একটি হিসাব থাকে তাহলে আমরা বলবো না বিপরীত দাখিলা। এখন আমরা করবো রিভার্সিং এন্ট্রি, অর্থাৎ এটাকে বলা হয় আমরা সংক্ষিপ্ত হিসাব দুইটা উদ্ধৃত বহন করে থাকে। কিভাবে বুঝবা এটা আমাদের রিভার্সিং এন্ট্রি হবে? যেমন আমি বলতে পারি রুশুর নিকট চেক পেয়ে রূপাকে প্রদান। এই প্রশ্নটা তোমাদের প্রায় সময় আসে থাকে, আবার নামগুলো আসবে তাই আবার মনে করিও না, কোনোভাবে আসতে পারে। তা দেখো এখানে আমি লিখেছি রুশু, আরেকটি ব্যক্তি আছে রূপা। এখানে কয়জন ব্যক্তি থাকলো খুব সহজে বুঝে নিব, দুইজন ব্যক্তি আছে। যখন দুইজন ব্যক্তির মধ্যে অর্থের লেনদেন হবে সেটাকে বলবো আমরা রিভার্সিং এন্ট্রি, অর্থাৎ যৌথ হিসাব। এটাকে আমরা বলি বাংলায় যৌথ হিসাব, সহজে বুঝবে। আমি কি প্রথমে লিখছি রুশুর নিকট চেক পেয়ে। প্রথমে আমরা কার নিকট চেক পাইলাম? রুশুর নিকট চেক পাইলাম। আর টাকা আসলে নকদান বই কোন দিকে হবে? ডেবিট দিকে হবে। আমরা এটা প্রথমে ডেবিট দিকে বসাই দিব রুশু নাম। ক্লিয়ার? এই চেকটা রুশুর কাছে কি আছে? নাই। তাহলে কোথায় হবে? রূপাকে প্রদান। আবার কি করলো? রুশু কাকে দিল? রূপাকে দিল। আর এই চেকটা কি আমরা থাকলো? থাকলো না। কোথায় চলে গেল? আমাদের ক্যাশ দিকে চলে যাবে। এখন আসো এই চেকটা, অর্থাৎ চেক থাকলে আমাদের কি হয়? ব্যাংক হয়। তোমরা অনেকে যায় ব্যাংকে টাকাটা লিখে দাও, কখনোই ব্যাংকে টাকা লিখবে না। বারবার করে বলছি, যখন একজনকার কাছে চেক পেয়ে আরেকজনকে হস্তান্তর করা হবে কখনোই সেটা ব্যাংক লেনদেন হবে না, সেটা নগদ লেনদেন হবে। কেন হবে এখন বুঝাই। রুশুর নিকট চেক পেয়ে যখন রুশু কারোর নিকট চেক পাবে সেটা কি চেকটা কি পকেটে ঢুকে রাখবে দিয়েছে? সে নিশ্চয়ই ক্যাশ করবে, নগদ টাকা উঠাবে, ব্যাংকে যায় সে নগদ টাকা ভাঙায় দিবে। এখন বলছে রূপাকে প্রদান, এই রুশু রূপাকে দিবে। এখন সে কি আবার ব্যাংকে যে চেকটা নিয়ে আসে আবার রূপাকে দিবে? করে না। সে যেটা নগদ পাইছে সেটাই সে রূপাকে প্রদান করবে। এই জন্য দুইটা হিসাব নগদ লেনদেন হিসেবে রূপান্তরিত হবে। বুঝলাম নকদান বইতে কোন কোন হিসাবগুলো অন্তর্ভুক্ত হবে না সেই হিসাবগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের এবং সেই প্রশ্নগুলো আলোকেই আমি তোমাদের আরেকটি ক্লাস দিব নকদান বই সম্বন্ধে। আর এই সময়টা তো আমাদের খুব মর্মান্তিক সময় যাচ্ছে, এজন্য প্রয়োজন ছাড়া কখনোই বাইরে বের হবে না। আর যদিও বাড়ির বাইরে বের হোক সাবধানতার সহিত বের হবে, মুখে ডাবল মাস্ক পরবে, হাতে হ্যান্ড স্যানিটাইজ করে বেরোবে। আর যখন ফিরবে সেই কাজটি আবার করবে কোথাও আগে বাথরুমে যায় হাত ধুবে, পা ধুবে, ফ্রেশ হবে, তারপরে তুমি বাড়িতে ঢুকবে। আর যেখানে তোমরা গল্প করো না কেন 3 ফুট গ্যাপ রেখে তোমরা আলাপ আলোচনা করতে পারো। কারণ তুমি যদি সুরক্ষিত থাকো তোমার পরিবার সুরক্ষিত থাকবে, তোমার সমাজ সুরক্ষিত থাকবে।
কারণ আমাদের উপরে সবকিছু নির্ভর করছে, আমাদের সচেতনতার উপরে। আমরা যদি সচেতন থাকি, আমরা সব কিছুই সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আশা করি তোমরা সেই কাজটি করছো। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করবো। আজ এ পর্যন্ত, আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।